একদম এই কথাগুলো বলে থামে নিধি। বড় নিঃশ্বাস ফেলে সে। ফাহাদ তার কথার বিপরীতে টান টান হয়ে বলে ওঠে, তা তো বলবেই। স্বামীর জন্য সামান্য নাস্তাটা সময় সাপেক্ষে রেডি করতে পারো না তুমি? কথা তো শুনতেই হবে। নিধি যেন কপাল চাপড়ায়। কই যাবে সে? এই লোক ধরিবাজ একটা। নিজেই তো তাকে সে সুযোগ দেয় না, আবার নাস্তার টেবিলে ঠিক অভিযোগ তুলে দেয় নির্বিঘ্নে। তাহলে এখন আমাকে ছাড়ুন। আপনার সেবা করতে হবে যে, অফিসে যেতে হবে আপনার, না হলে ফের আবার বাবার সাথে ঝগড়া করতে হবে। মন চাচ্ছে না, আর একটু থাকো প্লিজ। কথাটা বলে নিধির গলায় ফের মুখ গুজে শুয়ে রইল ফাহাদ। নিধি দীর্ঘশ্বাস ফেলে বলে, কোনো কাজ হবে না আর। পেরিয়েছে প্রায় 3 বছর। একই স্বভাব ফাহাদের। এই লোকটাকে কোনো কথাই শোনাতে পারে না সে। নিধি ফাহাদের নিকট থেকে চোখ সরিয়ে স্থির করে কুয়াশায় নিরবিচ্ছিন্ন সকালের একটুখানি একফালি রোদের দিকে, যা উইন্ডোর কাছ ভেদ করে আশ্রে পড়ছে ফাহাদ নিধির সুখের ঘরে। নিধি ফাহাদের মাথায় হাত বোলায়। এই লোকটা তার অন্ধকার জীবনের একফালি চাঁদের আলো। সে জীবনে না আসলে হয়তো পুরো জীবন অন্ধকারে নিমজ্জিত থাকতো। তার জীবনে সবচেয়ে বড় উপহার হলো ফাহাদ। অটোয়া শহরে শীতের আবির্ভাব হয়েছে কয়েকদিন যাবৎ। গা হিম করা ঠান্ডা বাতাস এতদিন থাকলেও আজ যুক্ত হয়েছে তুষারপাত। সাদা সাদা পেঁচো তুলোর মতো কুচি কুচি বরফগুলো আশ্রে পড়ছে ঘরবাড়ির বিস্তৃত প্রান্তর জুড়ে। মুক্ত ঝরার মতো শুভ্র সাদা তুষার কণাগুলো ঠাঁই নিচ্ছে ঘর জমিনে। সকাল থেকেই নিজেদের অপরূপ চিত্র দেখিয়ে চলছে শহর জুড়ে। বছরের প্রথম স্নোফল সবাই উৎসাহের সহিত উপভোগ করছে যেন। হাইওয়ের রাস্তা দু একটা গাড়ি এখনও চলমান। এর মধ্যে একটা কালো বিএমডাব্লিউ এই নিষিদ্ধ তুষারপাত কম হওয়ায় এখনও এগিয়ে যাচ্ছে নিজের গতিপথ অনুসরণ করে। রাস্তায় তুষারের মিছিল বাড়ছে তড়িৎ গতিতে। এরই মধ্যে নিজের কাঙ্ক্ষিত জায়গায় এসে থামে বিএমডাব্লিউটি। এরই মাঝে পুঙ্খানুপুঙ্খভাবে সেখানে থামে আরও একটি গাড়ি। এর থেকে বেরিয়ে আসে ওভারলং কোট ও গলায় মাফলার এবং মাথায় টুপি পরিহিত লিও। ধীরে ধীরে এগিয়ে গেল সে গাড়িটির দিকে। গাড়ির কাছ ভেদ করে সামনের মালিককে দেখে হেসে উঠল লিও। বছরের প্রথম স্নোফলের উৎসবে তোমাকে স্বাগতম এনেসেম। বাট তুমি গাড়ি থেকে নামছো না কেন? বাই দ্য ওয়ে, তুমি কি চাইছো আমি তোমাকে ফুল দিয়ে বরণ করে ভিতরে নিয়ে যাব? তাহলে সরি, আমি তো অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। আমার কাছে এখন এসবের সময় নেই। ভেতরের মানুষটা ক্রূর হাসল। সাইড থেকে কোটটা গায়ে জড়িয়ে গাড়ি থেকে নেমে আসে সে। অতপর গম্ভীর দৃষ্টিপাত করে সামনে দাঁড়ানো লিওর দিকে। অতপর মুখ বাঁকিয়ে গমগমে আওয়াজে বলে, এসব নমনীয়তার সঞ্চালিতের সাথে তোমার ওয়াইফ জিসাব পর্যন্ত রাখলিও। আমাকে এসব দেখিও না, ফের লোকে আমাদের গিয়ে উপাধি দিয়ে দেবে নির্ঘাত। লিও হাসলো চোখ বন্ধ করে মজা নিয়ে বলে উঠল, শো হোয়াট? লোকে করুক এসব মজা, আমরা কেন কান দিব এইসবে? একটু তো নমনীয়তা ভাব দেখাইতে পারি, বিকজ আই অ্যাম ইয়োর বিজনেস পার্টনার। কথাটা বলে কিছুক্ষণ পরে চোখ মেলে সামনে কাউকে পায় না লিও। ফুস করে দীর্ঘশ্বাস ফেলে যেতে যেতে বলে ওঠে, ওহ কামান নাভান, রাগ করলে নাকি? আমি তো মজা করছিলাম। অটোয়া শহরের বেশ নামি দামি বিজনেস ক্লাসিক ব্লু ফেরি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা। অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে এই রেস্তোরাঁটির কারুকাজ এখানে বেশিরভাগ বিজনেসম্যানদের মিটিং করার ফেভারিট জোন। নাভান আর লিও ভেতরে গিয়ে তাদের বাকি ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। একটা জরুরি তলবে সবাই একত্রে হাজির হয়েছে আজকের এই তুষার ভরা দিনেও। লিও 2 বছর ধরে নাভানের কোম্পানির সাথে কাজ করছে। অতি গুরুত্বপূর্ণ মিটিং সেটা। সময় করায় মধ্যাহ্ন দুপুরে। মিটিং শেষে গম্ভীর মুখে বসে আছে নাভান, সাফরান আর লিও। অত্যাধিক গম্ভীর হয়ে আছে তিনজনেরই মুখ। খানিকটা সময় পার হতেই নাভান চিরবির করে রেগে বলে ওঠে, কতটা গুরুত্বপূর্ণ ডিল ছিল সেটা। ডিল সাকসেসফুলি পার করার পরেও ক্যান্সেল করতে পারে কি করে? লিও আর সাফরান একে অপরের দিকে তাকালো। তপ্ত মুখে নাভানকে নেভানোর ব্যবস্থা তাদের নেই। সাফরান বিরস গলায় বলে উঠল, অদিতি, ও আমাদের থেকে ভালো অ্যামাউন্টও অফার করেছে তাদের। নাভানের চোখ সচল হলো। লস, সব জায়গায় লস দিয়ে রেখেছে এই মেয়ে। মস্তিষ্কের স্নায়ুকোষগুলো জলজল করে উঠে গেল তৎক্ষণাৎ। নাভানের ভয়ঙ্কর ভাব গাম্ভীর্যের সঙ্গে পাল্লা দিতে চাইল না সাফরান। গভীর কথা বলে তড়িঘড়ি করে উঠে চলে যায় সে। নাভান গম্ভীর মুখে বলে, আর কত ওকে চান্স দেবে লিও? সে থেকে আমাদের পেছনে পড়ে আছে ওই বিচটা।
তুমি জানো না নাভান, ওর হাত কত বড়? বড় বড় আন্ডারগ্রাউন্ড মাফিয়াদের হাতে নিয়ে চলে। বিকজ তাদের বেবির বিকজ তাদের বেবি গার্ল বলে কথা। ও আর কত নিচে নামতে পারবে লিও? আর কত? লিও কতক্ষণ ব্যাপী হতে নিশ্চুপ থেকে আচমকা বলে উঠল। লাস্ট মান্থ ওর সাথে হঠাৎ করেই দেখা হয়েছিল। তোমার কথা জিজ্ঞেস করেও বলে উঠেছিল বাংলাদেশের সাথে তার ঢের হিসেব নিকেশ বাকি আছে, সেসব কমপ্লিট না করে তোমাকে মুখ দেখাবে না। নামান দাঁতের ফাঁকে গর্জন তুলে ফিসফিস করে বলে ওঠে। রিডিকিউলাস। ওর মতো মেয়েকে আমি মৃত্যুর আগে দেখতে চাই না। নামান দীর্ঘশ্বাস ছাড়ল, চোখ রাখলো বাইরে কাজ ভেদ করে শুভ্র নির্মল সাদা তুষার কুচির দিকে। হতাশায় ভেতরটা হাহাকার দিয়ে উঠল। তার অদিতির সাথে বাংলাদেশেই তার শেষ দেখা হয়েছিল। গত 3 বছরে আর তাদের দেখা হয়নি। অদিতি আড়ালে থেকেই তার উপর নজর রাখছে যেন প্রতিনিয়ত, কারণ এখন তার শত্রুর নজর অন্যদিকে। আচমকা ইনার চেহারাটা চোখের দৃশ্যপটে ভেসে উঠল যেন। হৃদগহীনের কোণে আলোড়ন তৈরি করে মুহূর্তেই। সদা বিরাজমান প্রশ্ন মনের কোণে ঘণ্টা বাজিয়ে তোলে নির্বিঘ্নে। ইনা ভালো আছে তো? অপরপক্ষের সত্তা কুটিল হেসে বলে ওঠে। সে তো আছে বেশ, কারণ তাকে ভালো রাখার মানুষটাই এমন। নবনের হতাশা ব্যক্ত করা মুখটা দেখে লিও ভাবল কিছু কিছু মানুষের জীবনে সুযোগ একবারই আসে, তা হাতছাড়া করলে আর পাওয়া যায় না সেই সুযোগ। লিও দীর্ঘশ্বাস ফেলে নবনের দৃষ্টিতে চোখ রাখে। অনেক অস্থিরতা মনস্তাপ জড়িয়ে আছে সেটাতে। হয়তো ইনার কথা মনে পড়েছে, এমনটা প্রায় হয়ে আসে। আচমকা নবন জিজ্ঞেস করে উঠল। জিসা কেমন আছে? চেক আপ করা হচ্ছে তো ঠিকমতো? এই তো ভালোই আছে, শুধু নতুন জনের আগমনের অপেক্ষায়। ব্যস্ত রাস্তা, ব্যস্ত মানুষজন আর ব্যস্ত শহর, জীবিকা নির্বাহের আপ্রাণ চেষ্টায় ব্যস্ত জনগণ। নিজেদের মতো চলে ফিরেছে তারা। এই শহরের প্রতিটি সাধারণ মানুষ বেঁচে থাকার তাগিদে প্রতিটি দিন নিজেদের একই পদ্ধতিতে জীবনকে নিয়ে চলেছে। যার যার মতোই ছুটছেন দুরন্ত পনার সহিত। দুপুরের সময় কোচিং সেন্টারের বাইরে কার জন্য অপেক্ষাকৃত ইনায়া। শৈলে সি গ্রিন কালারের একটা সালোয়ার স্যুট, দুধে আলতা গায়ে, রংটা যেন বেশ মানিয়েছে। ভ্রুকুটি কুঞ্চিত করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো সামনে। পাশে বিশাল বড় সাইনবোর্ড, প্রজ্ঞা কোচিং সেন্টার। পাশ কেটে কত স্টুডেন্ট সালাম জানিয়ে বিদায় নিচ্ছে। ইনার সেদিকে খেয়াল নেই। বিরক্ত হয়ে কিছুক্ষণ ওয়েট করল রিস্কার জন্য, কিন্তু আশ্চর্য, এতক্ষণ সে রিস্কা ফিরিয়ে দিলেও এখন আর কোনো রিস্কাই পাচ্ছে না। আজ প্রচুর রাগ হলো ইনার। পাশেই হন্তদন্ত হয়ে ছুটে আসলো রায়া। তারপর ইনার গম্ভীর মুখের দিকে চেয়ে বলে ওঠে। ফাইনালি কোচিং থেকে 1 সপ্তাহের ব্রেক নিতে পারবো। আমি খুব এক্সাইটেড। আর তুই মুখটাকে এমন ভোতা করে রেখেছিস কেন? ইনার উত্তর দিল না। মনটা খারাপ করে সামনে তাকিয়ে রায়া হয়তো বসলো। মুখ বাঁকিয়ে ফোন বের করে ইনার দিকে এগিয়ে দেয়। তোমার নেতা সম্মেলনে এখানেই মুখ ভার করে রাখলে কি হবে? ইনায়া এবার কথা ঘোরালো। সানিয়ার বেবিকে দেখতে যাবি? আজ না, কালকে চল। ইনা সম্মতি জানালো। তারপর দুজনেই একটা রিস্কায় করে চলে যায়। যাত্রাপথে ইনা একটা জায়গায় নেমে পড়ে। রায়া হাসলো। কিছু কথা বলে সে একাই ফ্ল্যাটের দিকে গেল। সানিয়ার বিয়ে হয়েছে 2 বছর। সে এখন এক বাচ্চার মা। ইনা আর রায়া এখন অন্য জায়গায় একসাথে থাকে। দেখতে দেখতে তাদের কোচিং সেন্টারটা অনেক বড় করেছে তারা। ইনা অনার্স শেষ করেছে। ছোট বড় বাচ্চাদের সাথে তাদের সময় ভালোই কাটে। রায়া ও সে মোটামুটি খুব ভালো বন্ধু হয়ে গেছে এতদিনে। এই শহরে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তি এখন ইনার বেশ আছে। শীতের দিন হলেও দুপুরের খুব প্রখর রোদে হেঁটে ইনার অবস্থা নাজেহাল। ইনা সাইড ব্যাগ থেকে রুমাল বের করে মুখটা মুছে নেয়। রাস্তার পাশে বিশাল বড় মাঠ, প্রচুর সংখ্যক লোকজনের ভিড় সেখানে। মাইকে তীব্র কণ্ঠের ভাষণ, রাস্তায় পার্ক করা অনেকগুলো গাড়ি। মাঝখানের কালো গাড়িটা দেখে তৎক্ষণাৎ মুখ বাঁকালো সে। মাঠের চারদিকে বড় দেয়াল টানা, অপর পাশে বসার জায়গা আছে সেখানে। ইনা দোকান থেকে কোমল পানীয় কিনে খেতে শুরু করলো। দোকানি হয়তো এমন দিনে এইসব কেনায় তাকে পাগল বলে আখ্যায়িত করেছে মনে মনে। তাতে ইনার কি? সাময়িক কোলাহলের পরে কানে বেজে ওঠে সেই চিরাচরিত কণ্ঠস্বর। ইনা থমকালো কিছুক্ষণ, মুগ্ধ হয়ে শুনল তার পৌরসভার বর্তমান মেয়রের বলা কথাগুলো। মাদকাসক্ত হয়ে তার কথাগুলো যেন সর্বদাই ইনার নিকট থেকে।
এই এক কঠিন রোগের রোগীতে আক্রান্ত হয়ে যাচ্ছে দিনকে দিন, যা থেকে সে চাইলেও বের হতে পারবে না। কই, আগে তো এমন লাগতো না। ভালো লাগাটা প্রখর বিদ্রুপাত্মক হয়ে আছে আজকাল। ইনা মৃদু হেসে ওঠে আনমনে, অতপর বিড়বিড় করে বলে ওঠে। সে কি জানে হয়েছি দগ্ধতার প্রেম দহনে? ইনা হাসি আরো প্রসারিত হয়েছে। আজকাল জীবনটা বড্ড ভালো লাগে তার কাছে, আগে তো এমন ছিল না। আচানক ইনার মুখে আধার নেমে আসে। এই ভালো লাগাগুলো যে তার ভাবতেও মানা। মনের ভেতর বড্ড ভয় থেকে বসে, কারণ প্রথমেই হারিয়ে মুখ থুবড়ে মাটিতে পড়েছিল সে। এখন হারাবার ভয়ে তটস্থ ভঙ্গিতে 4 বছর পূর্বের স্মৃতি হানা দেয় তার মস্তিষ্কে। গাড়ির সাইরেন বেজে ওঠায় ধ্যান ভাঙিয়ে যায় ইনায়ার। সাই সাই করে চলে যাচ্ছে পার্কিং করা একের পর এক গাড়িগুলো। ইনায়ার চোখ থেকে নতুন মার্সিডিস গাড়িটির দিকে। তার কালো কাজ ভেদ করে কাউকে খোঁজার প্রয়াস চালায়, কিন্তু হয়ে ওঠে না আর। লোকটা কি চলে গেল? সময় গড়ালো আছরের দিকে। আস্তে আস্তে ভরাট সমাগম শূন্য হয়ে যায়। ইনায়া মলিন মুখে অন্যদিকে তাকিয়ে উঠে যাওয়ার জন্য উদ্যোগ নিতেই পাশ থেকে একটা কর্কশ গলায় ধমক শুনতে পায় সে। যাচ্ছ কেন? আরও কিছুক্ষণ থাকো, সন্ধ্যা হওয়ার পরই একেবারে চলে যেও। ইনায়া এবার ভীতু চোখে পাশে তাকায়। কালো পাঞ্জাবি পরা, মুখে মাস্ক লাগানো জায়ানকে দেখে চমকালো না একটুও। চোখ দুটি সচল হলো তার, রাগের বহিঃপ্রকাশ ঘটালো মুখমণ্ডলে। জায়ান ধীর গতিতে ইনায়ের সামনে দাঁড়িয়ে লো ভয়েসে বলে ওঠে। আমার বোকা হরিণী, এত কেন যাতো না আমাকে দাও। আর আপনি যে আমাকে জ্বালিয়ে দিচ্ছেন তার বেলায় কি? জায়ান হাসলো, বলতো ইনার রাগ হয়েছে বেশ। এদিকটায় আপাতত শুনশান হয়ে আছে। জায়ান আচমকা জড়িয়ে ধরে ইনায়াকে। ইনায়া কিছুটা চমকে ওঠে। সে স্থির হয়ে দাঁড়িয়ে থেকে অভিযোগের সুরে বলে ওঠে। গত 1 সপ্তাহে ফোন ব্যতীত সামনাসামনি আমাদের কোনো কথা হয়েছে জানেন? গতকালকেই তো বললেন আজকে পুরো বিকেলটা আমার জন্য বুকিং করেছেন, আর রাত পেরোতেই ভুলে গেলেন। জায়ান দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো। আচমকা হয়ে গেছে আজকের সম্মেলন। তোমাকে ফোন অনেক দিয়েছি, কিন্তু সেটা বোধহয় তোমার দৃষ্টিগোচর হয়নি। এখানে তোমাকে জাস্ট দেখে ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছি। হেই, ইনায়া মুখ তুলে জায়ানের দিকে তাকালো। জায়ান অতি আদুরে ভঙ্গিতে বলে ওঠে। আমার লাইফটা অনেক রিস্কি, এই জন্যই বলেছি আমার কাজের আশেপাশেও থেকো না। কারণ নজর হয়ে গেলে কিন্তু পিঞ্জিরার বন্দি পাখি হয়ে থাকতে হবে। তখন কিন্তু এখনকার মতো মুক্ত পাখি হয়ে ঘুরতে পারবে না। তাহলে ছেড়ে দিন না এই রাজনীতি জনসংযোগ, আমরা আমাদের মতো বেঁচে থাকবো। ইনায়ার কথায় জায়ান ভ্রুকুটি কুঞ্চিত করে তাকালো তার দিকে, অতপর শান্ত গলায় বলে ওঠে। রাজনীতি তো আমার রক্তে মেশানো, তা কি করে ছাড়বো? কেন, ফাহাদ ভাই তো নিধির এক কথায় রাজনীতি থেকে সরে এসেছেন, আপনি কেন পারবেন না? এই আপনার আমার প্রতি এই ভালোবাসা সব ঢঙের কথা। আচমকা জায়ানকে সরিয়ে দিয়ে ইনায়া উল্টো হাঁটা দেয়। জায়ান হতভম্ব হলো কিছুক্ষণের জন্য। বিষয়টা বুঝে আসতেই ইনায়ার দিকে এগিয়ে যায়। গোধূলির শেষ বিকেল, গোধূলির আলো মাখা আকাশ পটের উপরে সেইটুকু রঙিন আলো জানান দিচ্ছে সামনে ঘনিয়ে আসছে শীতের কুয়াশাময় সন্ধ্যা। ঠান্ডাও লাগছে ঢের। সময় মাত্র কিছুক্ষণ। এই লালচে আলো মাখা শেষ গোধূলির রাস্তা ধরে ইনায়া মুখ ফুলিয়ে হেঁটে চলেছে। পেছনে জায়ান আসছে। ইনায়া পিছু ফিরে শাসানো ভঙ্গিতে বলে ওঠে। খবরদার নেতা সাহেব, পিছু আসলে জনগণের মার খাওয়াবো কিন্তু। জায়ান চমৎকার হাসলো, বুক ফুলিয়ে বলতে শুরু করে। পাবলিক তার নেতাকে মারার সাহস সহজে রাখে না হরিণী। ইনায়া কিছু বলল না। জায়ান ইনার হাত আবার জোর করে ধরে নিয়ে যেতে লাগলো। ইনায়া আর রাগ দেখালো না। গাড়ির কাছে আসতেই ইনায়াকে খুব জোরে জড়িয়ে ধরে জায়ান নিজের বক্ষ পিঞ্জরে ইনায়াকে চেপে ধরে ফিসফিস করে বলে ওঠে। আমার ভালোবাসার পরিমাণ যে কতটুকু, তা তুমি মাপকাঠি দিয়ে পরিমাপ করতে পারবে না হরিণী। ইনায়া দীর্ঘশ্বাস ফেলে, যা জায়ানের হৃদগহীনে জড়মেঘ ডেকে তোলে তৎক্ষণাৎ। জায়ানের কণ্ঠ গম্ভীর হয়, গরম অস্থির তোলপাড় গলায় বলে ওঠে। দ্বিতীয়বার আমার ভালোবাসাকে আঙ্গুল তুলে কথা বললে সেটা আমি মেনে নেব না। নিধির বারান্দার সাথে লাগোয়া শিউলি ফুলের গাছটা এখন আর সেখানে হেলে নেই। ঝড়ের কবলে পড়ে ভেঙে গিয়েছিল কয়েক মাস আগে। তারপর লোক দিয়ে গুড়ি পর্যন্ত কাটিয়ে ফেলেছিল সুহানা মির্জা। গুড়ি থেকে নতুন পাতা গজিয়েছে, নতুন ডাল মেরেছে। সুহানা মির্জা গাছে পানি দিতে দিতে শিউলি গাছটা পরখ করলেন। মেয়ের কথা হঠাৎ করেই মনে হয়ে গেল তার। সকালের স্নিগ্ধ ঠান্ডা বাতাসের সাথে ভেতর থেকে গভীর নিঃশ্বাস বেরিয়ে আসে সুহানা মির্জার। নিধি সংসারী হয়েছে,
ছেলেটাও বিদেশে। কিছুটা মন খারাপ নিয়েই কেটে যাচ্ছে নাহিদ মির্জা আর সোহানার দিন। শরীরের চাদরটা ভালো করে জড়িয়ে বিষণ্ণ ভগ্ন হৃদয় নিয়ে সোহানা মির্জা বাড়ির দিকে গেলেন। নাহিদ মির্জা গত 1 বছর যাবৎ অফিসের ঝামেলায় নিজেকে আর জড়ান না। আজকাল শরীরও ভালো থাকে না। সোহানা মির্জা হন্তদন্ত পায়ে রুমে ঢুকলেন। নাহিদ মির্জার ঘুম ভেঙে গেছে। ঈশানের সাথে অফিসের বিষয়ে কথা বলছেন তিনি। সোহানা মির্জা স্বস্তির নিঃশ্বাস ফেলে রান্নাঘরে ছুটলেন। নিপা আর নওয়াজ মির্জা উমরা করতে গিয়েছেন আজ 7 দিন। সোহানা মির্জা নিয়ম মাফিক নিজে আয়শা মির্জার রুমের দিকে চোখ বোলালেন। রান্নাঘরের শব্দ হতেই আবারও ছুট লাগালেন তিনি। কোমরে আঁচল গুজে রান্নায় ব্যস্ত তিথি। সোহানাও হাত বাড়লেন তাতে। কাজের এক ফাঁকে সোহানা শান্ত গলায় শোধালেন, আজ একবার যাব ও বাড়ি, তুমি যাবে আমার সাথে? তিথি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো সোহানা মির্জার দিকে। কিছুক্ষণ চুপ করে থেকে সোহানা বিরস গলায় বলে উঠল, এই জন্য মনটা কেমন করছে, সেই কবে একবার দেখা হলো। তিথি ইশারায় সম্মতি প্রকাশ করে। সোহানা স্মিত হেসে ওঠেন। নিধির মাথায় হাত বুলিয়ে কাজে মনোনিবেশ করলেন। খাবার টেবিলে নাহিদ মির্জা আর ঈশান শুধু কাজের কথাই ব্যস্ত ছিলেন। কি এক অফিসের ঝামেলা! সোহানা মির্জা আর তিথি নিজেদের মধ্যে ছিলেন। কোনোরূপ কথা হয়নি তাদের মধ্যে। আর আজকে রোদেরা লুকোচুরি করছে যেন। একবার দেখা দিয়ে মুহূর্তেই পালিয়ে যাচ্ছে। তিথি যেন বিরক্ত হলো তাতে। ছাদে শুকোতে দেয়া কাপড়গুলোর দিকে একবার তাকিয়ে সে দীর্ঘশ্বাস ফেলে। ওয়াশিং মেশিনে দিয়ে আজকে সারাদিন কাপড় ধুয়ে মেলে দিয়েছে, কিন্তু রোদের দেখা কই। বিকেলের দিকে বাড়িতে যেতে হবে, ফিরতে ফিরতে রাত হবে। তিথি শব্দ করে নিঃশ্বাস মাটিতে ফেলে পেছনে ফিরতেই চমকে উঠল। আচমকা দৃষ্টি ফেলল পেছনে। ঈশান হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। তিথির মুখটাও মৃদু মেলে ওঠে। ঈশান আলতো হাতে তিথিকে জড়িয়ে ধরে। এই দুপুরবেলায় একা একা ছাদে কি করছো? জানো, দাদি বলতো ভর দুপুরে আর রাত করে ছাদে গেলে পেটনি ভর করতে পারে, বুঝলে? ঈশানের কথাটা শেষ হতেই দুজনেই হেসে ওঠে। আচমকা মনটাও খারাপ হয়ে গেল দুজনের। ঈশান মুখ মলিন করেই বলে ওঠে, জানো, তোমার আমার বিয়ে নিয়ে যতটা না খুশি ছিলাম, তার চেয়ে বেশি ভয় ছিল দাদিমার কথা ভেবে। তার সাথে তোমার লেগে যেতে তার সাথে তোমার লেগে যেত দৈনিক 3 বার। তিথি কিছুই বলো না। চোখ দিয়ে অশ্রু টলটল করছিল। আয়শা মির্জার কথা মনে হলে এখনও তার হৃদয়ে থমকে যায়। ঈশান টপিক চেঞ্জ করে মৃদুভাবে ডেকে ওঠে, আজও কি আমার সাথে কথা বলবে না? কতদিন তোমার কণ্ঠ শোনার জন্য আমার ভেতরটা হাহাকার করছে, তা কি তুমি জানো? তিথি আচমকাই ঈশানের বুকে মাথা দিয়ে কেঁদে ওঠে। ঈশান যেন আবারও ব্যর্থ হলো। ব্যর্থ হৃদয় নিয়ে তিথির চিৎকারের প্রতিটি শব্দ মনোযোগভাবে শুনতে লাগলো। তিথি চিৎকার করলেও সে নির্বিকার, যা সম্ভব নয়। তা কেন আবদার করে ঈশান? সে কি জানে না তিথির সেই বিদ্বেষ জাগরিত রাতের মুহূর্ত তাকে খুব কঠিন করে পড়ে? সে কি বোঝে না? ঈশান দু হাতে তিথির মুখ তুলে ললাটে দীর্ঘ চুমু টেনে তার চোখের দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে। তিথি অনেক চেষ্টা করল স্পষ্ট করে ঈশানের নামটি মুখে নিতে, কিন্তু পারল না। সে যে হবাদ নয়। আর ঈশান মৃদু হেসে নিজের অস্ত্রজোড়া ছোঁয়ায় তিথির অস্ত্রদ্বয়ের সাথে। অতঃপর বিড়বিড় করে বলে ওঠে, তুমি বাকি জীবন এভাবে আমার নাম মুখে নিও। এই নিশ্চুপ তুমিটাকে আমার একটুও ভালো লাগে না, একটুও না। যাতনায় বিদীর্ণ হওয়া তিথি যেন একটু শান্ত হয়। এই মানুষটাকে ভালোবেসে কোনো ভুল করেনি সে। নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় তার। ঈশান তাকে তার চেয়েও বেশি ভালোবাসে। তা যেন এখনও কথায় কাজে বুঝিয়ে দেয় প্রতিনিয়ত। সেদিনের দুর্ঘটনায় তিথির জীবনে বড় প্রভাব ফেলেছিল। গাড়িতে জোরে ব্রেক করায় পেছন থেকে সামনে অনেক জোরে এগিয়ে এসেছিল তিথি। দাঁতে দাঁত প্রচুর জোরে লাগায় তিথির জিহ্বা উপরে কিছুটা কেটে গিয়েছিল। তাতে তিথির কথা অনেকটাই অস্পষ্ট হয়েছে। নিজের মতো পরিবর্তনের কথা বলায় কমিয়ে দিয়েছে তিথি। নিজের মধ্যে মানসিক চাপের খুব বাজে প্রভাব ফেলেছে সে। ঈশান সর্বদা চেষ্টা করে তিথিকে হাসি খুশি রাখার। ঈশান তিথিকে এবার বাজো কোলে তুলে নিল। তিথি এবার অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করে, কোলে কেন নিলেন? আমি খুব টায়ার্ড বউ, একটু বিশ্রাম নিতে হবে। তিথি ভ্রু কুঁচকে তাকালো ঈশানের দিকে, যার অর্থ হলো, আপনি বিশ্রাম নিন, আমাকে কেন টানছেন? ঈশান যেন তার কথার মানে বুঝলো। সে সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে মুচকি হেসে বলে ওঠে, তোমাকে লাগবে আমার, তোমাকে কোলবালিশ হিসেবেও তোমাকে এখন পাশে লাগবে আমার।
মানুষের ভিড়, কোলাহল, যানজটের হর্ন সব মিলিয়ে উত্তাল পরিস্থিতি। ইনায়া বাস স্টপে দাঁড়িয়ে আছে। বাস আসার নাম গন্ধ নেই কোনো। চারিদিকে প্রচুর ধুলোবালি। শীতের দিনে রাস্তাঘাটে এই একটা সমস্যা। ইনায়ার মুখে কিছুটা রাগের আদল, প্রচণ্ড বিরক্তও বটে। হাতে লাগানো রোলেক্সের ঘড়িটির দিকে তাকিয়ে সময় পরখ করল সে। বেলা 11টা পেরিয়ে গেছে। আজ রায়া আর সে সানিয়ার বাসায় যাবার জন্য বেরিয়েছিল। পথে জায়ানের কল আসে, শীঘ্রই করিম ভিলায় তাকে আসতে বলে। ইনায়া অবাক হলো, রাগও হলো কিছুটা। আচানক বাড়িতে ডাকার মানে কি? রায়া উদাস মনে একটু ঘুরে ফ্ল্যাটে ফিরে গেল। ইনায়াও এবার জায়ানের ওপর রাগে কিছুটা। মুখ ফুলিয়ে পাশে তাকাতেই বাস স্টপের পিলারের দেয়ালে জায়ানের ছবির পোস্টার দেখে ইনায়া। কোনো মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে হয়তো। ইনায়া বড় নিঃশ্বাস ফেলে। বাস আসাতে তড়িঘড়ি করে বাসে উঠে ইনায়া। গাড়ির দরজার সাথে জানালার পাশের সিটে বসে ইনায়া। কিছুক্ষণ পরে বাস চলতে শুরু করলো। ইনায়া সিটে হেলান দিয়ে কোলে ব্যাগ রেখে তাতে হাত হয়ে বসে থাকে। আচমকা চোখ যায় হাতের অনামিকা আঙ্গুলে জল করা স্বর্ণের ডায়মন্ড খচিত রিংটার দিকে। মুখে হাসির রেখা ফুটে ওঠে ইনায়ার। মনে পড়ে 2 বছর আগের সেই দিনটির কথা, যেদিন এই রিং পরিয়ে জায়ান ওকে বাগদত্তায় স্বীকৃতি দিয়েছিল। মোটামুটি ঘটা করেই তাদের বাগদান অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছিল। এনার স্বপ্নচারণের ফাঁকেই কাঙ্ক্ষিত জায়গায় অগ্রসর হতে থাকে তার যাত্রাবাহক। করিম ভিলা আজ কিছুটা সাজসজ্জা, চারিদিকে রমরমা ঝলকানো পরিবেশ, খাবার দাবারগুলোতে এলাহি কাণ্ড। সকাল থেকে ব্যস্ত হাতে সবকিছু সামাল দিচ্ছে নিধি। সাথে মিনারা বেগমও রয়েছেন। 2 শাশুড়ি বৌমার আজ কোনো অবসর নেই। মিনারা বেগম রান্নার এদিকটা নিধির কাছে বুঝিয়ে দিয়ে মিজানুল করিমের কাছে গেলেন। মিজানুল করিম আর ফাহাদ হলরুমে একসাথে বসে আছেন। মিনারা তাগিদ দিল তাদের দুজনকেই। আপনি কি এখনো বাড়িতে জানাননি কিছু? আর ফাহাদ তোর প্রাক্তন লোকদের কল করে দেখ কোথায় আছে। ফাহাদ একটা দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপ রেখে ফোন লাগায় জায়ানের কাছে। মিজানুল করিম এতক্ষণ গভীর ভাবনায় মগ্ন ছিলেন। মিনারার কথায় যেন হুঁশে এলেন মিজানুল করিম। স্ত্রীর দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে উঠলেন, নাহিদ মির্জা জানিয়েছেন যেটা ভালো হয় সেটাই করতে। তিথিরা আসবে একটু পরেই। তাহলে তো হলোই। আপনি মুখ ভার করে কেন আছেন? মিজানুল করিম হতাশার সুরে বলে উঠলেন, হাত এইসব থেকে সরে এসেছে তাতে খুব খুশি হয়েছিলাম, কিন্তু আবারও জায়ানের এসবে জড়িয়ে যাওয়া খুব চিন্তায় রাখে আমাকে। ফায়াতকে দেখার জন্য জায়ান ছিল, কিন্তু ওর জন্য কি আছে? 3 বছরে 4 বার হামলা হয়েছে, এতেও ছেলের চোখ খুলে না। কি আর করার। ফাহাদ ফোনে কথা শেষ করে বাবা মায়ের উদ্দেশ্যে বলতে গিয়েও বলে না। তাদের এই 3 বছরে অনেক কথা বলেও বোঝাতে পারেনি ফাহাদ। তখনই বাড়িতে প্রবেশ করে ইনায়া। তাকে দেখে সবাই অমায়িক হাসল। মিনারা বেগম নিধিকে হাঁক ছেড়ে ডাকলেন। হন্তদন্ত হয়ে নিধি ছুটে আসলো। ইনায়া এদের ব্যস্ততা দেখে অবাক হলো কিছুটা। বাড়িতে এমন সাজ রব দেখে ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আজকে ফাংশন আছে কোনো? নিধি উত্তরে মুচকি হেসে ইনায়ার হাত ধরে উপরে নিয়ে যেতে থাকে। মিনারা বেগম পেছন থেকে বলে ওঠে, তাড়াতাড়ি করো যেন, তারা একটু পরেই চলে আসবে। কে আসবে, কিসের আয়োজন, তা ইনায়ার বোধগম্য হলো না। নিধি ইনায়াকে কালো রঙের পাথরের কাজের একটা ভারী চুড়িদার পরতে বলে। ইনায়ার অবাকের মাত্রা আরও চওড়া হলো যখন একটু পর ফাহাদ আর মিজানুল করিম তার কাছে একটা প্রস্তাব রেখে বসে। ইনায়া শীতের মধ্যেও ঘেমে নিয়ে একাকার অবস্থা। কি বলবে উত্তরে বুঝে উঠতে পারছে না। অযাচিতভাবে ঠোঁট নাড়িয়ে কোনো রকম শব্দ করে তাদের উদ্দেশ্যে বলে উঠল, আজ এই মুহূর্তে একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেল না? মিনারা বেগম আর মিজানুল করিম একে অপরের দিকে তাকালেন। বিয়েটা 2 বছর আগেই হলে ভালো হতো ইনায়া। তোমার অমতের জন্য জায়ান আমাদের নিষেধ করেছিল তখন। মিনারা বেগমের কথায় ইনায়া রাগ হল না। মিজানুল করিম বাদ সেধে বলে উঠল, থাকি নেয়া, যেহেতু চাইছে না তখন জোর করে কি লাভ, তার চেয়ে ভালো ফাহাদ ইশারায় মিজানুল করিমকে চুপ থাকতে বলে। মিজানুল করিমের মুখের কথা মুখেই থেকে যায়। ফাহাদ ইনায়াকে সময় নিয়ে বলে ওঠে, তোমার জীবনে সাকসেসফুল হওয়া জায়ানের মূল উদ্দেশ্য ছিল ইনায়া। এখন আর কি বাকি আছে ইনায়া জীবনের রঙিন ধাপে যাওয়া ছাড়া? আজ আক্তটা হয়ে যাক, সামনে বড় করে রিসেপশন করা হবে। জানোই তো ওর পিছনে শত্রুরা হুমড়ি খেয়ে পড়ে আছে, সে আগে থেকেই। এখন তো ওর ক্ষমতা অন্যরকম।
ইনেয়া মাথা ঝাঁকালো। করিম ভিলায় সবাই আজ আটঘাট বেঁধে নেমেছে। আজকে জায়ান আর ইনায়ার আগত সম্পূর্ণ করতে চাইছেন। আচমকা আজ হঠাৎ করেই এমন সম্পর্কে বেঁধে যাবে, তাই একটু ঘাবড়ে গেল ইনেয়া। জীবনের প্রথম ঘাত পার করে এই সুখের রাস্তায় হাঁটতে যাবার আগেই ভয়ে মুখ শুকিয়ে যায় তার। ইনেয়া নিজেকে ধাতস্থ করে মিনমিন করে বলে ওঠে, আসলে হঠাৎ এমন সিদ্ধান্তে আমি ঘাবড়ে গিয়েছি। মনের প্রস্তুতিরও তো একটা ব্যাপার ছিল। সমস্যা নেই, আমি রাজি। সবাই যেন তৃপ্তির নিঃশ্বাস ফেলল। মিজানুল করিম মিনারা বেগমের সাথে কথা বলতে বলতে বেরিয়ে গেলেন। ফাহাদ এবার চমৎকার হেসে বলে উঠল, মেয়র সাহেব কিন্তু ভয়ের চোটে আপনার সামনে আসছেন না। মূলত আমরাই হুট করে এই ডিসিশন নিয়ে জায়ানকে জানিয়েছিলাম। আর কত, তারও তো বয়স হয়েছে। জীবনের দ্বিতীয় পর্বে যাওয়া খুব জরুরি। ইনেয়া মনে মনে হাসল। পাজি নেতা তাকে ভয় পায়। সব ঢঙের কথা, কিন্তু মুখে প্রকাশ করল না সে। ফাহাদ নিধিকে বলে গেল ইনায়াকে সাহায্য করতে। এতক্ষণে কালো চুড়িদার দেখে ভ্রু কুঁচকাল। নিধি উচ্চস্বরে হেসে বলে ওঠে, ভাইয়া নিচে গিয়ে কিনেছে তোমার জন্য, তা নাকি খুব শখ, তোমাকে তার রাজ্যের ব্ল্যাক কুইন বানাবে। ইনেয়া কপাল চাপড়ায়। এই লোক শুধরাবে বলে মনে হয় না। দীর্ঘ 2 ঘন্টা সময় নিয়ে ইনায়াকে রেডি করে নিধি সবশেষে নিজেই মুগ্ধ হয়ে বলে ওঠে, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে তোমাকে। ছেলে হলে নির্ঘাত তোমাকে নিয়ে পালাতাম। দুজনেই হেসে উঠল। নিধি তড়িঘড়ি করে নিচে নেমে যায়। বিয়েতে পার্টির কিছু বিশ্বস্ত লোককে ডেকেছে ফাহাদ। তারা এসে গেছে সেই কখন। খাবার দাবারের পাঠ চুকিয়ে বিয়ে পড়ানোর কাজ সম্পন্ন করতে চাইছেন মিজানুল করিম। স্টাফদের সবাইকে খাবার রেডি করার কথা বলে তিনি গেলেন জায়ানের খোঁজ করতে। নেতা সাহেবের আসার সময় হয়েছে। মিনারা বেগম জায়ানের সব কাপড় গুছিয়ে রাখছেন। তিনি জায়ানের মতের বিরুদ্ধে যাননি। ছেলের পছন্দকেই মেনে নিয়েছেন। তিথি ঈশান এসেছে। সোহানা মির্জা শেষ দিকে আর আসেননি। ইনেয়া চুপচাপ বসে আছে। মিনারা বেগম তাকে ডায়মন্ডের একটা নেকলেস পরিয়ে দিয়েছেন। কালো পাথরের ভারী লং চুড়িদার আর চকচকে ডায়মন্ডে ইনায়াকে অপসরার ন্যায় লাগছে। চুলগুলো বাঁধন ছাড়ার মতোই কোমর পর্যন্ত বিছিয়ে আছে। দোপাট্টা মাথায় ভালো করে টেনে দিয়ে ইনেয়া দরজার দিকে লক্ষ্য করে। নিধি আর তিথি এগিয়ে এসে ঝটপট বলতে শুরু করে, এক্ষুনি বিয়ে হবে, কাজী আর রেজিস্টার আসছে, তৈরি হয়ে নাও। ইনেয়া চমকালো। ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যাচ্ছে। শীতের মধ্যে ইনার এমন অবস্থা দেখে নিধি আর তিথি দৃষ্টি মেলালো একবার। জীবনের এমন পরীক্ষা ইনেয়া পার করে এসেছে একবার। তখন যেটা খুশির ছিল, এখন সেটা ভালো লাগা ভয় দুটোই কাজ করছে। কিছুক্ষণ পরে ফাহাদ, ঈশান, মিজানুল করিম সহ কয়েকজন লোক আসলো। ইনায়া ঠোঁট কামড়ে নিজের অস্থিরতা কমায়। প্রথমে সাইন করে রেজিস্টার কমপ্লিট করে। নিচে বসে সম্পূর্ণ কাগজ তারা ঠিকঠাক করেই নিয়ে এসেছিল। কাজে বিয়ে পড়ানো শুরু করে। ইনায়াকে কবুল বলতে বলে সে কিছুটা সময় নিয়ে কাপা কাপা গলায় কবুল বলে দেয়। সম্পূর্ণ অস্থিরতা ইনায়াকে আচানক ঘিরে ধরে আছে যেন। জীবনের হঠাৎ হঠাৎ এমন মোড় বদল তাকে বিভ্রান্ত করে তুলেছিল প্রথম থেকেই। লোকজন চলে যাওয়ার পর নিধি ইনার কাঁধে ধরে হালকা স্বরে জিজ্ঞেস করে, তুমি খুব ভীষণভাবে কাঁপছো। ইনায়া মুখ মলিন করলো। বিড়বিড় করে বলে উঠল, ভীষণ অস্থিরতা অনুভব করছি, না জানি কি হয় পরে। রাত হয়েছে অনেকটা। আজকেও হালকা তুষারপাত পড়া অব্যাহত রয়েছে। ফায়ার প্লেসের আগুনে খানিক সময় শরীরটা উষ্ণতা অনুভব করলেও আচমকা নাভানের শরীর যেন কাঁপুনি দিয়ে যায়। গ্লাস থেকে কিছুটা ওয়াইন নিয়ে সেটা গলধকরণ করার আগেই সেখানে আগমন ঘটে লিও আর সাফরানের। দুজনের শরীরে মোটা উলের লং কোট। দুজনেই নাভানের দুপাশে ধপ করে বসে পড়ল। নাভান ভ্রুক্ষেপহীনভাবে বসে ওয়াইনের গ্লাসে ঠোঁট লাগালো। সাফরান নাভানের পাশে বসে নিজের টুপি আর কোটটা খুলে রাখে। লিও মুখ গোমরা করে বলে ওঠে, আমাদের দেখে খুশি হওনি নাভান? বাড়ি বউ চলে এসে জিজ্ঞেস করছে খুশি হয়েছে নাকি? হ্যাঁ, সাফরানকে দেখে ভালো লাগলো। তোমাকে দেখে হতে পারছি না। তোমার এখন জেসার পাশে থাকাটা খুব জরুরি। লিও ঠোঁট উল্টে দিল। জিসা আজকে নিজের বাবার গৃহে গিয়েছে। সিজারের আরও 15 দিন বাকি। একা একা ভালো লাগছিল না দেখে নাভানের এখানে আসা। সাফরান নাভানের কথার বিপক্ষে দুর্দান্ত শটের মতো বলে ওঠে, স্যার স্যার আজকে কি খুব বেশি ডিস্টার্ব লাগছে? এমনই মনে হচ্ছে আপনাকে। মনটা মনে হয় বাংলাদেশে পড়ে আছে। সাফরানের কথায় নাভান দীর্ঘশ্বাস ছাড়ল। ওয়াইনের গ্লাস রেখে হতাশ দৃষ্টিতে তাকালো দুজনের পানে। অতপর বিড়বিড় করে বলে ওঠে, কেমন এক অস্থিরতা ধেয়ে আসছে যেন। লিও নাভানকে মৃদু ধাক্কা দিয়ে জিজ্ঞেস করে,
তাহলে বাংলাদেশে যাও, বাবা মা পরিবারের সাথে সময় কাটালে ভালো লাগবে তোমার। নাকি না যাবার প্ল্যান করে বসে আছো? নামান হাসলো, কেন যেন মন স্থির করতে পারছে না। দুজনের দিকে ওয়াইনের গ্লাস এগিয়ে দিয়ে ফায়ারপ্লেসের খানিক জ্বলতে থাকা আগুনের দৃষ্টি স্থির করে ম্লান কণ্ঠে বলে ওঠে, জীবনটা যেন কেমন, যা চেয়েছি তা পেলাম কই, যা পেয়েছি তা চাইলাম কই। আবার যেটাতে মন স্থির করেছে সেটি মারাত্মকভাবে ক্ষতির স্বরূপ আমার কাছে ধরা দিয়েছে। তা কি ভাগ্য, না সব আমার ভুলের কারণ?